একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো একটু গণতান্ত্রিক শাসন। কিন্তু আশা ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবু আপনারা আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে আমরা বিএনপির কেমনি করবো এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না, কারণ বিএনপি যে এই 3 বারের প্রধানমন্ত্রী 2 বারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আসলে আমি খুব অবাক হয়েছি, কেননা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপিকে প্রশ্ন করুন তো, 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করতো? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো না? এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি, দেখুন, জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে 5 বছর ছিল। এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের 2টি উদাহরণ আপনাকে আমি দেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন। তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য। কাজে ওই বিএনপিকে 17 বছর আগে আমরা যেভাবে দেখেছি, আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধিতার সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান। কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি, আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন। বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন 3 বারের ব্যাপারটা এসছে আমি ভালো, আপনিও জানেন আমিও জানি। এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান। দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে, আমি একদিন সেদিন বলেছি, আমাদের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান। রিপন ভাই বারবার 31 দফার কথা বলছিলেন। খালেদ, আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন। আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন। যখন আমরা দেখছিলাম যে হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে, এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো দূরবর্তী হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন। তখন কিন্তু তারা কোনো বামপন্থী দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এদের সাথেও সখ্যতার ভিতর দিয়ে সংস্কারের কথা। আশরাফ ভাই, আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা, মানে রিপন ভাই, আমি আশরাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সালে এরকম হতে পারে। সেই সময় 13 সালের নির্বাচনটি হওয়ার পরপর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালের নির্বাচনের পরপর আর কি, আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে, পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো মনে হয়, মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু, মানে যেটা আমরা হাইসা উড়াই দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিএনপিকে আমরা দেখেছি
এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি, দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে 5 বছর ছিল, এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন। তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য। কাজে ওই বিএনপিকে 17 বছর আগে আমরা যেভাবে দেখেছি, আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধিতার সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান। দেখুন, সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম। এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন, এই সময় যদি সংসদের মেয়াদ, আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করত? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো? করতো না। এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল। আমি কৌতূহল বশত, কারণ আমি একজন সাংবাদিক, সব মহলে বিচরণ করতে চাই, আমি ওই জনসভায় গিয়েছিলাম। সেখানে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে আন্দোলন, অগাস্টের যে ভয়াবহ গণহত্যা, সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি? দেয়ালের লিখন তো 50% তাদের জন্য, শেখ হাসিনার জন্য 50%। বিএনপি জামাতটা খারাপ বলছি না, এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি। একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসি নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। কেননা এফবিসিসিআই নির্বাচন, ঢাকা চেম্বারের নির্বাচন, বিজিএম এর নির্বাচন, আর সর্বশেষ হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি, মানে পরশ ভাইয়ের বউ হবে আমি নির্বাচনকে খারাপ বলছি না, কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন, তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না। দেখেন, আমি রাজনীতি খুব পছন্দ করি, রাজনীতিবিদরা দেশ চালাবেন, তাদের এর ব্যাপারে আমার 100% সম্মতি আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি, আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার করতে হবে। কিন্তু আশরাফ ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন, তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমার কোনো আপত্তি নেই আশরাফ ভাই, আপনারা আমি খালি 2টা বড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেইটা উনি অনুসরণ করছেন? আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই, আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট ইউনূসকে মেনে নিছেন। তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমার মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। খালেদ, গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, যেটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামেই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে 3-4টি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। একটা অত্যন্ত ক্রাইসিসে আছি, সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাবো কোথায়? কিন্তু আমরা তো একটু গণতান্ত্রিক শাসন। কিন্তু আশরাফ ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবু আপনারা, আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে, আমরা বিএনপির কেমনে করবো এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না, কারণ বিএনপি যে এই
তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে। আমি খুব অবাক হয়েছি, কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন সংসদের মেয়াদ, দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? অবশ্যই।